আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমরা সবাই ভালো আছি। অ্যাজ ইউ লাইক ব্লগস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাচ্ছি। আমি যেহেতু যশোর জেলার মেয়ে, আমার আব্বা যেদিনকে হার্ট স্ট্রোক করে, জরুরিভাবে তাকে কোনো ক্লিনিকই তো নেবে না, কারণ ইমার্জেন্সি পর্যায়ে তখন সদর হসপিটালে ভর্তি করতে হয়। আর আমার জানা মতে প্রত্যেকটা জেলায় একটা করে সদর হসপিটাল আছে। ঠিক তেমন আমাদের জেলাও আছে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটাল। আমরা যারা মধ্যবিত্ত এবং যারা একেবারে গরিব মানুষ, তারা ছাড়া কিন্তু এই হসপিটালে কেউ আসে না আমার জানা মতে। কিন্তু আমরা যারা মধ্যবিত্ত মানুষ, তারা কিন্তু সবসময়ের জন্য চেষ্টা করি এই সমস্ত হসপিটালে যারা সরকারি ডাক্তার আছে আর তারা যে সমস্ত ক্লিনিক খুলে বসে আছে, একান্তে আমরা কি করব, এখানে এসে তো সে সঠিকভাবে চিকিৎসা পায় না। এর জন্য আমরা সবাই সেই সমস্ত ক্লিনিকে যে স্পেশালভাবে দেখানোর চেষ্টা করি। কিন্তু একটা পর্যায়ে এসে আমরা পেরে উঠি না। যখন দেখে আমাদের পেশেন্ট খুবই ক্রিটিক্যাল একটা অবস্থায় চলে যায়, তখন সেই সমস্ত ডাক্তাররাই বলে এই সমস্ত সদর হসপিটালে লাস্ট পর্যায়ে নিয়ে আসতে। আমার আব্বার হার্টের সমস্যা আছে, এছাড়াও তার লিভারের সমস্যা, জন্ডিস, একসাথে অনেক রকম জটিল রোগ ধরা পড়ে। আমরা কিছুদিন সদর হসপিটাল, আবার কিছুদিন আমাদের এখানকার কুইন্স হসপিটাল, সেখানেও আমরা ক্লিনিকে রেখে দিই। কিন্তু সদর হসপিটালের ডাক্তার আমাদেরকে বলে আপনার আব্বার মাথার যে রক্তের শিরাগুলো, তার থেকে রক্তক্ষরণ হচ্ছে এক পর্যায়ে, তার খুবই খারাপ অবস্থা, যত দ্রুত সম্ভব আপনারা ঢাকায় নিয়ে যান। আমাদের এখানে তার জন্য কোনো সঠিক চিকিৎসা হবে না। ঢাকায় তার চিকিৎসাটা ভালো হতে পারে, কিন্তু ভালো হবে কি না সেটাও তারা কোনো গ্যারান্টি দিতে পারছে না, কারণ আব্বার অবস্থাটা খুবই খারাপ ছিল। আর তার যে অবস্থা ছিল, সেই পর্যায়ে এসে তাকে আমি ঢাকায় যে টেনে নিয়ে যাব, সেই অবস্থা সে ছিল না। বাধ্য হয়ে আমাকে এই সদর হসপিটালে রাখতে হয়। আমি আর আমার বড় বোন আমার আব্বার পাশে ছিলাম, আর আমার দুই ভাই তারা তো বিদেশে আছে, তারা তখন দেশে ছিল না। এখনও তারা বিদেশেই আছে। আমার আব্বা মারা গেছে, তারা দেখতে পায়নি, কিন্তু দুই ভাইয়ের ইনকামের যে টাকা, সেটা দিয়ে কিন্তু আমার আব্বার সমস্ত চিকিৎসা করানো হয়। যেহেতু আমাদের কোনো পুরুষ ছেলে বা অভিভাবক সেভাবে কেউ ছিল না, এজন্য সাহস করে ঢাকায়ও আমরা নিয়ে যেতে পারছিলাম না। আর নিলেই যে কোনো উন্নতি হবে সেটাও ডাক্তাররা কোনো গ্যারান্টি দিতে পারছিল না। ওই যে প্রথমে বললাম, আব্বার খুবই খারাপ অবস্থা ছিল। সদর হসপিটালে কিছুদিন রাখার পর আমরা যখন প্রাইভেট ক্লিনিক কুইন্স হসপিটালে রাখি, সেখানকার ডাক্তার আমাদেরকে বলে যে আপনারা ইমার্জেন্সিভাবে সদরের আইসিইউতে নিয়ে যান, কারণ পেশেন্ট যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, আর তা যদি না হয় তাহলে আপনারা বাড়ি নিয়ে যান। আমার আব্বার মূল সমস্যা ছিল সে অক্সিজেন নিতে পারছিল না, এই জন্য আর সে খেতেও পারছিল না, নাকে তার নল ঢুকানো ছিল, আর তার পুরো এক পাশ প্যারালাইজ হয়ে গেছিল। বাড়ি নিয়ে যাওয়াটা খুব রিস্কের ছিল, এজন্য আমরা বাড়িতেও নিতে পারছিলাম না। কিন্তু আমরা যে তাকে কোনো প্রাইভেটভাবে কোনো ক্লিনিক আইসিইউর ব্যবস্থা যে করব, সেখানে ব্যয়বহুল খরচ। আমাদের যশোরে একমাত্র ইবনে সিনা আর এই সদর হসপিটালে ছাড়া কোথাও আইসিইউর ব্যবস্থা নেই। কিন্তু আমার একটা প্রশ্ন এই সমস্ত ডাক্তারদের কাছে, ইমার্জেন্সি পেশেন্টদের আইসিইউ লাগবে, সেটা তো আমাদের থেকে ডাক্তাররাই ভালো জানে, কিন্তু মজার বিষয় তাদের আইসিইউতে বেড খালি থাকে, কিন্তু তারা মিথ্যে কথা বলে এবং মামা খালু ধরে বা পরিচিত লোক ধরে দালালদের টাকা পয়সা দিয়ে আইসিইউর ব্যবস্থা করতে হয়। যাই হোক, অনেক কষ্টের পর আমার আব্বার আইসিইউর ব্যবস্থা করতে পেরেছিলাম এবং আমার আব্বা 4 দিনের মাথায় মারা গেছিল। যখন আমি আইসিইউর ভিতরে যেতাম, তখন যে দেখি অনেকগুলো বেড খালি আছে, কিন্তু তারা হয়তো ওই যে নাচ গান কবিতা আবৃত্তি করবে, এক্ষেত্রে বেশি রুগী নিলে তাদের ডিস্টার্ব হতে পারে, এজন্য হয়তোবা তারা এই সমস্ত কাহিনী করতো। কতবার যে গেটের সামনে এসেছে তাদেরকে অনুরোধ করেছে, বা কত দালাল ধরেছে, কত লোক ধরেছে, অনেক কষ্টের পর মনে করেন একটা ইতিহাসের মতন হয়ে গেছে যে আমার আব্বার আইসিইউতে ঢোকানোর জন্য। শুধু আমি না, প্রত্যেকটা পেশেন্টের একই অবস্থা। আইসিইউর কথা বাদই দিলাম, এখানকার নর্মাল বেডের জন্য নার্সকে আবার অগ্রিম 100 টাকা ঘুষ দিতে হবে, তা না হলে কিন্তু আপনি বেড পাবেন না।
আবার অড বয়কেও আপনাকে উঠা নামানোর জন্য টাকা দিতে হবে। একদিন হয়েছে কি, আমি বাড়ি ছিলাম, আমার বোন আর আমার ভাবি হসপিটালে ছিল। বড় আপার ইমার্জেন্সি প্রয়োজনের কারণে বাড়ি চলে যেতে হয়েছে, আর আমার সকালে আসতে একটু দেরি হয়ে গেছে। আমার আব্বা যেহেতু একেবারে অসাল, আর আপনারা জানেন তো স্ট্রোক করা পেশেন্ট তারা কিভাবে হাত পা ছোড়াছুড়ি করে, তাদেরকে ঠেকানো খুব মুশকিল হয়ে যায়। আমার আব্বার এক হাত বেঁধে চিকিৎসা দিতে হচ্ছিল, আর এক হাতটা খুব বেশি একটা নাড়াতে পারছিল না, কারণ সে সুযোগ পেলেই নাকের নল খুলে ফেলছিল। আর বারবার একটা পেশেন্টের নাকের নল ঢুকানো যে কি কষ্টদায়ক, সেটা আসলে ভাষায় বোঝানোর মতো না। কিন্তু এখানে তো দালালের অভাব নাই, বিভিন্ন প্রকারের দালাল। আর এখানকার যে সমস্ত স্টাফ, নার্স, আয়া, এদের যে ব্যবহার সত্যি মুগ্ধ করার মতো। এরা যে কী খেয়ে শিক্ষিত হয়েছে সেটাই জানি না। দেখেন, এখানে কিন্তু সবাই আমরা গরিব এবং দায় থেকে এই হসপিটালে আসা, কেউ কিন্তু সাত করে আসে না। আমরা কিন্তু প্রত্যেকেই সরকারকে একটা কর দিই, আর সেই করের টাকায় কিন্তু এরা বেতন পায়। কিন্তু এদের ব্যবহারটা এত নিকৃষ্ট কেন? একজন ডাক্তার, সিস্টার এবং এখানকার স্টাফ প্রত্যেকের ব্যবহার খুবই বাজে। দেখুন, এই যে আমার আব্বা আজ আর পৃথিবীতে নেই, তারপরও আপনাদের সাথে কথাগুলো শেয়ার করছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। আমি এই ভিডিওগুলো করেছি যে আমাদের দেশের অসহায় মানুষগুলো কি সঠিক চিকিৎসা আমরা পাই। আমার আব্বার কিন্তু এক হাতে বল নাই, আর এক হাতে ওই যে বেঁধে রাখতে হচ্ছে সবসময়ের জন্য। এই হসপিটালের অড বয় হচ্ছে দারোয়ান, সে আমাকে ভিতরে ঢুকতে দিবে না। তার কাছে কথা যে ভিতরে ডাক্তার রাউন্ড দিছে, এখন ঢোকা যাবে না। কিন্তু এর ভিতরে এত বেশি লোক থাকে, আর বাইরে আমি তাকে অনুরোধ করলাম যে আমার আব্বার অবস্থা খুবই খারাপ, আমাকে একটু ঢুকতে দিন, কিন্তু সে আমাকে ঢুকতে দেয়নি। আর এখানকার পরিবেশ দেখুন, সকালের নাস্তা পাউরুটি, ডিম আর কলা আনা মাত্রেই মানে এখানে যে রেখেছে, রাখার সাথে সাথে তেলাপোকা ভরে গেছে। এটাকে একজন রুগী খেতে পারবে? আর এটাকে একটা হসপিটালের পরিষ্কার পরিচ্ছন্নতা? কি একটা অবস্থা! কিভাবে গরিব মানুষ এখান থেকে চিকিৎসা নেবে? তাদের তো ব্যবহারও খারাপ, আর এই হচ্ছে নোংরা অবস্থা। যেখানে সেখানে তেলাপোকায় ভরা, আর খাবারগুলো কিভাবে রাখবে তারা? ঢেকে রাখলেও তেলাপোকা সেখানে ঢুকে যাচ্ছে। আর তাদের যে ব্যবহার খুবই খারাপ। আমি তাকে বারবার বললাম যে এই ডাক্তারের সাথে আমার আব্বার অসুস্থতার বিষয়গুলো কথা বলতে হবে এবং খুবই ইমার্জেন্সি, আমাকে একটু ঢুকতে দিন না। আমার ভাবি ভেতরে একা আছে, তার হাত একটা বাঁধা, এবং ডাক্তারের সাথে কথা বলতে সে পারবে না, যেহেতু অনেকগুলো ফাইল তাকে দেখাতে হবে। কিন্তু তারা আমাকে ভিতরে ঢুকতে দেবেই না। কি রাফ ব্যবহার! দেখুন, এই হচ্ছে হসপিটালের অবস্থা। আপনি এদের সাথে যদি ভালোভাবেও কথা বলতে চান তো আপনার সাথে দুর্ব্যবহার করবে, আর যদি খারাপ ব্যবহার করেন তাহলে তো আর কথাই নেই। যাই হোক, এখানকার যে চিকিৎসা ব্যবস্থা ভালো তাও কিন্তু না। দেখুন, এখানে ইমার্জেন্সিতে একটা পেশেন্ট ভর্তি হয়েছে, তার চিকিৎসা দিচ্ছে তার ফ্যামিলির লোকজন। তো এত কষ্ট করে এখানে টেনে আনার তো কোনো দরকার না। এই হসপিটালে এতগুলো নার্স আছে, তারা ওষুধ বিতরণে ব্যস্ত, কিন্তু জরুরি বিভাগে যখন একটা পেশেন্ট ভর্তি হয় তখন এখানকার ডাক্তারগুলো কি করে? ঘুমায় থাকে নাকি? আমার তো মনে হয় সবাই ঘুমায় থাকে, কারণ তাদেরকে ডেকেও খুঁজে পাওয়া যায় না। আর এই সমস্ত দালাল কোয়ালিটির যেগুলো অড বয় আছে, তাদের ব্যবহার তো একেবারে নিকৃষ্ট। খুব বেশি খারাপ লাগে যে আমাদের মতন মধ্যবিত্ত মানুষরা যখন অসুস্থ হয়ে পড়ে, তখন আমরা যখন চিকিৎসা নিতে যাই তখন এদের দুর্ব্যবহারগুলো আমাদের কানে বেজে ওঠে। জানি না কবে এই সমস্ত হসপিটাল মানুষের মতন মানুষ হবে। হসপিটালে তো দোষ না, দোষ হচ্ছে এই সমস্ত নিকৃষ্ট মানুষগুলোর। কবে আমাদের মতন মধ্যবিত্ত মানুষরা, গরিব মানুষরা সুচিকিৎসা পাবে, এই আশায় এখনও বসে আছি। আজ আমার আব্বাই পৃথিবীতে নাই, আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহর কাছে দোয়া করি আমার আব্বা, আমার বুকের মানিক, সে আল্লাহর কাছে অনেক ভালো থাকবে এই নিকৃষ্ট সমাজের থেকে।